নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। অনেক দিন ধরে প্রচুর ভালো ভালো স্টুডেন্ট অনেক স্বপ্ন নিয়ে তারা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসেন, এন্ট্রান্স পরীক্ষায়। এই স্বপ্ন শুধু তাদের একার না, তাদের মা বাবা, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার। যদি একবার আইআইটি ক্র্যাক করা যায় তাহলে আর পিছন ফিরে তাকানোর দরকার নেই। তারপরে শুধু ইঞ্জিনিয়ারিং পড়া এবং তারপর একটা সুন্দর ভবিষ্যৎ। কিন্তু আইআইটিতে ভর্তি হওয়ার পর তারপর সেই পড়ার চাপ কি বিষ হয়ে দাঁড়াচ্ছে জীবনে? তার জন্য কি একের পর এক এমন ঘটনা ঘটে যাচ্ছে যা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পড়ার চাপ নিতে পারছে না, এত বোঝা মানসিক চাপ নিতে পারছেন না, সেই জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। খড়গপুর আইআইটি আরও একবার এই ধরনের ঘটনা। আটতলা থেকে এক গুজরাতের আহমেদাবাদের ছাত্র আটতলা থেকে পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু। পড়ে গিয়ে নাকি আত্মহত্যা, প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে হয়তো আত্মহত্যা হতে পারে। কি হয়েছিল তার সঙ্গে, কতদিন ধরে তিনি আইআইটি খড়গপুর আইআইটিতে রয়েছেন, তার বন্ধু বান্ধব বা তারা মেট যারা রয়েছেন তারা তাকে শেষ কখন দেখেছিলেন, কি জানা যাচ্ছে জানবো সরাসরি। আমার সঙ্গে শঙ্কর রয়েছেন। শঙ্কর, তনু, খড়গপুর আইআইটি তৃতীয় বছরের ম্যানুফ্যাকচারার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, বলা যায় যে গুজরাতের বাসিন্দা এই ছাত্র, 21 বছর মাত্র বয়স। আজ সকালে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে যে আইআইটি কর্তৃপক্ষ বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে উপর থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হতে পারে। তবে যেখান থেকে ঝাঁপ দিয়েছেন প্রায় 8তলা এই বিল্ডিং, ফলে 8তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তাকে যখন খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু অতনু, প্রশ্ন উঠছে যে গত 16 মাসের মধ্যে প্রায় 8 জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মধ্যে 7 জন ঝুলন্ত অবস্থায় তাদের দেহ উদ্ধার হয়েছিল খড়গপুর আইআইটি থেকে। সেখানে সব মৃত্যুতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে শঙ্কর, এই ঘটনায় প্রথম নয়, তুমি ঠিকই বলেছো, এই ঘটনায় প্রথম নয়। আত্মহত্যা বলে এখনো পর্যন্ত আত্মহত্যা বলে অনুমান করা হয়েছে বা কেস ক্লোজ করা হয়েছে এর আগেও খড়গপুর আইআইটির বেশ কয়েকজন পড়ুয়ার ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে আমি একটু বোঝার চেষ্টা করব যে বাইরে থেকে একটা এইরকম একটা পরিস্থিতির কথা বারবার বলা হচ্ছে যে প্রচুর পড়ার চাপ, তার জন্য আত্মহত্যা করছেন বা তার জন্য হয়তো নিজেকে শেষ করে ফেলার কথা ভাবছেন। ভিতরের কথাটা একটু জানতে চাইব, অর্থাৎ এই ক্যাম্পাসে যারা রয়েছেন, যারা থাকেন, তারা কি বলছেন? তারা কি মনে করছেন যে এটা আত্মহত্যা? অন্তত এই ক্ষেত্রে তারা মনে করছেন যে পড়ার চাপ বা প্রচুর চাপ নিতে না পেরে শেষমেশ এই পথ বেছে নিয়েছেন ওই পড়ুয়া। তারা ইন্টারাক্ট করেছেন যারা এর সঙ্গে, যাদের সঙ্গে কথাবার্তা হতো, তারা কি বলছেন? দেখো তনু, আজকেই এই ছাত্রর পরীক্ষা শুরু হয়েছে। আইআইটি সকালবেলা সব ছাত্ররা যখন পরীক্ষা দিতে যাবেন বিভিন্ন হলে, তখন এই ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ফলে স্বাভাবিকভাবে যেই ছাত্ররা পরীক্ষা দিতে গেছেন তাদের সঙ্গে যতক্ষণ না কথা হয় পুলিশ কর্তৃপক্ষ এবং আইআইটি কর্তৃপক্ষ, তার মৃত্যু কী কারণ হয়েছে তা জানা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে তার পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে আইআইটি কর্তৃপক্ষ এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তাদের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। শেষ তার বাবার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে কী কথা হয়েছিল বা কী কারণে এই ঘটনা ঘটাতে পারে তার সব সম্ভাবনা কিন্তু আইআইটি কর্তৃপক্ষ এবং পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ তা তদন্ত করে খতিয়ে দেখছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো অতনু, যেটা বারবার যে প্রশ্নটা উঠে আসে যে আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান, সেইখানে বিগত 16 মাসে বারবার কেন এই ঘটনা ঘটছে? এই বারবার কেন এই ঘটনা ঘটছে তা নিয়ে নিশ্চয়ই যারা ওই ক্যাম্পাসে রয়েছেন তাদের মধ্যেও কোথাও একটা এই প্রশ্নটা উঠে আসছে। তো তারা সেই প্রশ্নের উত্তর কিভাবে খোঁজার চেষ্টা করছেন, তাদের প্রতিক্রিয়া একটু বোঝার চেষ্টা করবো। শঙ্কর, দেখো অতনু, বিভিন্ন যে বলা যায় যে সংগঠন আইআইটির মধ্যে যারা রয়েছেন বা আইআইটি কর্তৃপক্ষ, তারা ছাত্রদের মন বুঝতে ইতিমধ্যেই তারা বিভিন্ন হোস্টেলে গিয়ে ছাত্রদের সঙ্গে দেখা করেছেন। শুধু যে আইআইটি কর্তৃপক্ষ তা নয়, বলা যায় যে আইআইটি ডিরেক্টর, এই প্রথম কোনো আইআইটি
ডিরেক্টর তিনি দায়িত্ব নেওয়ার পরেই এই আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা বিভিন্ন হলে নিজে পৌঁছেছেন, ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন যে কোথায় অসুবিধা, কি ক্ষেত্রে কোনো প্রেশার রয়েছে কিনা। কিন্তু সমস্যার যে সমাধান হয়নি তার জ্বলন্ত উদাহরণ হলো এই ঘটনা, আজকের এই ঘটনা। সব্যসাচী মিত্র রয়েছেন আমার সঙ্গে, মনোরোগ বিশেষজ্ঞ। সব্যসাচী বাবু, গত 16 মাসে 8 জন হিসেব বলছে, এদের মধ্যে থেকে ক্যাম্পাসের মধ্যেই 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে থেকে 5 জনের দেহ ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি। আরও একজন ইঞ্জিনিয়ারিংয়ের 3য় বর্ষের পড়ুয়া, যার দেহ আজ মিলল। মনে করা হচ্ছে 8 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। কোন দিন? যেদিন থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে। কোথায় চাপ? সেই চাপ কাটানোর জন্য মানে কি করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমেই ব্যাপারটা হচ্ছে এত বড় দুঃখের ব্যাপার যে এই আমাদের দেশের এই ট্যালেন্টরা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। এইটাকে আইডেন্টিফাই করতে হবে যে সোর্সটা কি। যত বড় ইনস্টিটিউশন আছে সেখানে তত মেধাবী ছেলেমেয়েরা ঢুকছে এবং তাদের আশা আকাঙ্ক্ষাও অনেক বেশি স্বাভাবিকভাবেই থাকা সম্ভব। এখন যে একটা সামাজিক পরিস্থিতি চলছে তাতে এই সব ছেলেমেয়েদের 3 রকম স্ট্রেস হয়। একটা বলি আমরা শারীরিক স্ট্রেস, একটা মানসিক স্ট্রেস, আর আরেকটা ইমোশনাল স্ট্রেস। তার সঙ্গে যেটা হয়েছে, এইরকম যে পলিটিক্যাল গ্লোবাল সিচুয়েশনে জবলেসনেস এবং ইভেন ইন্টার্নশিপ পর্যন্ত ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ। অর্থাৎ ছেলেরা যে ট্রেনিং এর পোস্টে যায় সেই ট্রেনিং পোস্ট গুলো এখন সিঙ্ক করে যাচ্ছে, চারিদিকে চাকরি ছাঁটাই চলছে। সুতরাং এই যে মেধাবী ছাত্রছাত্রীরা, তারা এখন সামনের রাস্তাটা যতটা উজ্জ্বল ভেবে ঢুকেছিলেন, হয়তো সেই উজ্জ্বলতাটা কোথাও একটা ক্ষীণ হয়ে যাচ্ছে। এই যে আমি একটু বোঝার চেষ্টা করব, আমি আরেকটা দিক একটু মানে আমি একটু প্লিজ মানে আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করব। দুটো বিষয়, এক হচ্ছে যে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক পড়াশোনা করে তারপর আইআইটিতে ভর্তি হওয়া মানেই অভিভাবকরা ভাবেন যে আমার ছেলেটার একটা হিল্লে হয়ে গেল। এবার তারা প্রচুর স্বপ্ন নিয়ে বসে রয়েছেন, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব চলে গেল ওই ছেলেটির বা ওই মেয়েটির কাঁধে, যাকে আগামী 5 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়ে নিজেকে প্রমাণ করতে হবে যে মা বাবা তার কাজটা করে দিয়েছেন, বাকি কাজটা তোমার মা বাবার স্বপ্ন পূরণের। এটা একটা দিক। 2 নম্বর দিক হলো, যখন একজন মেধাবী পড়ুয়া এরকম একটা ইনস্টিটিউটে ঢুকছেন, তখন দেখছেন চারপাশে সবাই মেধাবী, তার মধ্যে কোথাও ফিয়ার অফ মিসিং আউট, ফোমো কোথাও একটা কাজ করে বলে মনে হয় যে ওরা পারছে, আমি পারছি না, আমি পিছিয়ে পড়ছি। দেখুন, প্রত্যেকটা ছাত্রছাত্রী ডিফারেন্ট, অর্থাৎ প্রত্যেকের পারসেপশন বলুন, সবাই এখানে সত্যি খুব উচ্চ মেধাবীর ছাত্রছাত্রী থাকে, কিন্তু তাদের প্রত্যেকের এবিলিটিস কিন্তু ডিফারেন্ট হয়। কারুর স্ট্রেংথ একটা এরিয়ায় হয়, কারুর আবার সেই এরিয়াতে উইকনেস থাকে। সুতরাং এই যে পারসেপশনের ব্যাপার অথবা স্ট্রেস হ্যান্ডেল করার ব্যাপার, এইটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডিফারেন্ট। অর্থাৎ সেম সিচুয়েশনে 4 জন যদি পড়ে, তাদের 4 জনের কিন্তু 4 রকম রিয়াকশন হয়। এবং এইটার যে আরেকটা যেটা জায়গা আমি একটুখানি ফোকাস করতে চাইছি, সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমি শিওর আইআইটিতে করা হয় এবং সেটা রেগুলার ট্রেনিং করানো দরকার। এবং এই যে স্ক্রিন টাইম বাচ্চাদের বেড়ে গেছে, অর্থাৎ স্ট্রেস রেজলিউশনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সারসাইজ করা কিংবা খেলাধুলো, যেটার প্রচলন আগে অনেক বেশি ছিল, কিন্তু সেটা এখন যেন সীমিত হয়ে যাচ্ছে। এখন লোকের রিল্যাক্সেশন মানেই মোবাইল কিংবা ল্যাপটপে চুপচাপ বসে থাকা। হ্যালো, ঠিক সব্যসাচী বাবু, ধন্যবাদ। একেবারে ভোটের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছে, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবাই ঢুকে পড়েছে শহরে। এরই মাঝে এসটিএফ 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো। কোথা থেকে পাওয়া গেল এই আগ্নেয়াস্ত্রগুলো? কোথা থেকে আসছিল? কার কাছে যাচ্ছিল? জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত,
আমহাস্ট্রিট থানা এলাকার রাজাবাজার সায়েন্স কলেজের সামনে যে বাস স্টপ রয়েছে সেখান থেকেই একজনকে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ এসটিএফের তরফে। সরাসরি ক্যামেরা পার্সনকে বলবো, এই সেই অভিযুক্ত যিনি আদতে বিহারের বাসিন্দা, বিহার শরীফ থেকে আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে এসেছে, 6টি সিঙ্গেল শটার ফায়ার আর্মস এবং একই সঙ্গে 14 রাউন্ড কার্তুজ এই ব্যক্তি যিনি রয়েছেন, যিনি তার কাছ থেকে পাওয়া গিয়েছে। এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের এসটিএফ সমস্ত সিজারের যে প্রসেসগুলো রয়েছে, অর্থাৎ বাজেয়াপ্ত করার যে প্রসেসগুলো রয়েছে বা আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে তা সম্পন্ন করছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি এই যে অভিযুক্ত, তার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল আক্তার, বিহারের বাসিন্দা। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এর কাছ থেকেই তার কাছে একটা সাদা রঙের ব্যাগ ছিল, তার মধ্যেই 6টি আগ্নেয়াস্ত্র এবং 14 রাউন্ড কার্তুজ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে কলকাতা পুলিশের এসটিএফের তরফে। সামনের সপ্তাহে নির্বাচনের দোরগোড়ায় কলকাতা পুলিশের এসটিএফের তরফে সর্বদা বিভিন্ন জায়গাতে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। গত সপ্তাহেও বিহারের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল স্ট্যান্ড রোডে, বাস স্ট্যান্ডের কাছে একটি শৌচালয় থেকে। কিন্তু এই যে রাজাবাজার সায়েন্স কলেজের সামনে যে লোকেশনের কথা বলছো অমিত, এখানে তো আগেও আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে, মানে আগ্নেয়াস্ত্র সহ মানুষ ধরা পড়েছেন, তারাও ভিন রাজ্যের ছিলেন। এই আগ্নেয়াস্ত্র এখানে কোথায় আনা হচ্ছিল? মানে ভিন রাজ্য থেকে আসছে অস্ত্র, কিন্তু আসছে কার কাছে, বরাত কারা দিচ্ছে সেদিকে, সেটা কি এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে নাকি সেটা তদন্তের স্বার্থে পুলিশ কিছুই জানাচ্ছে না? দেখো, আজকের আগ্নেয়াস্ত্র ঘটনা উদ্ধার এই যে লোকেশন আমি রয়েছি রাজাবাজার সায়েন্স কলেজের সামনে বা রাজাবাজার মোড়ের কাছাকাছি, এটা কিন্তু প্রথম আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা নয়। গত বছর শেষের দিকে প্রায় 2 থেকে 3টি কেস দেখা গিয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ এমন কয়েকজনকে গ্রেপ্তার করেছিলেন যারা ঠিক এই একই পয়েন্টে অস্ত্র ডেলিভারি করতে এসেছিল বা হাত বদল করতে এসেছিল এবং হাত বদলের আগে ধরা পড়েছে। সামনে ভিক্টোরিয়া কলেজের পাশে বাঁদিকে যে গলি রয়েছে, গলির ভেতরে একটি দোতলা বাড়ির নিচ থেকেও, একটি সিঁড়িঘরের নিচ থেকেও আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল গত বছর। সেই সময় কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা গিয়েছিল তারাও কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে আমি আরও বলবো, এই সোহেল আক্তার, তিনিও বিহারের বাসিন্দা। তিনিও এখানে রাজাবাজার সায়েন্স কলেজের সামনে এসে অপেক্ষা করছিলেন আজকে সকাল থেকেই অস্ত্র ডেলিভারি করবে বলে। কার কাছে অস্ত্র ডেলিভারি করার কথা ছিল সেগুলো তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখা হচ্ছে। এবং বাসে করে এসেছিল, প্রাথমিকভাবে এটা তদন্তে উঠে এসছে, অর্থাৎ বিহার থেকে বাসে চেপে সে কলকাতায় আসে। সাধারণ মানুষের মধ্যে দিয়ে যদি আসে তাহলে চট করে তাকে ধরা সম্ভব নয়, এবং যদি কোনো মতে ধরা পড়ে যায় তাহলেও পালানোর সুবিধা আছে, পালানোর সুযোগ আছে যদি সাধারণ মানুষের সঙ্গে মিশে বাসে বা ট্রেনে যাওয়া আসা করে। সেই জন্যই হয়তো এই পথে। ধন্যবাদ অমিত। আইন শৃঙ্খলা যাতে একেবারে হাতের মুঠোয় থাকে, কোথাও যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তার জন্য নির্বাচন কমিশন সতর্ক, আরও কড়া। পুলিশের যে ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরার নিয়ন্ত্রণ এবার নির্বাচন কমিশনের হাতে, অর্থাৎ কলকাতা রাজ্য পুলিশের সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ন্ত্রণ এবার কমিশনের হাতে। কিন্তু কমিশন কিভাবে নিয়ন্ত্রণ করবে এই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো জানবো। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কন্ট্রোল রুম থেকে সরাসরি এই ক্যামেরাগুলিতে নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে রাজ্য পুলিশের যে ক্যামেরাগুলি আছে, সিসিটিভি ক্যামেরাগুলি, যেগুলি বিভিন্ন বিধানসভার মধ্যে রয়েছে, রাস্তায় রয়েছে এবং বিভিন্ন এলাকায় রয়েছে, সেই ক্যামেরাগুলির মাধ্যমেও নজরদারি চালাবে নির্বাচন কমিশন প্রথম দফার ভোটে এবং তার পরবর্তীতে দ্বিতীয় দফার ভোটে। মূলত এলাকায় কোনো অশান্তি হচ্ছে নাকি এবং সেক্ষেত্রে যদি কোনো অশান্তির অভিযোগ ওঠে তার ফুটেজ সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। মূলত এই বিষয়গুলিকে মাথায় রেখেই নির্বাচন কমিশন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যাবতীয় সিসিটিভির নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে নিচ্ছে। তুমি জানো যে নির্বাচন কমিশনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে, বুথে বুথেও সিসিটিভি লাগানো হচ্ছে, কিন্তু কমিশন মনে করছে বুথে সিসিটিভি লাগিয়ে এলাকায় কি গণ্ডগোল হচ্ছে সেই ছবি পাওয়া সম্ভব হচ্ছিল না, এবং সেই কারণেই রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের যে সিসিটিভিগুলি ইনস্টল করা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়, সেই সিসিটিভিগুলির ফুটেজও প্রতিনিয়ত নজরদারি চালাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, যাতে কোথাও যদি কোনো রকম গণ্ডগোলের খবর উঠে আসে, অশান্তির খবর উঠে আসে, তাহলে সঙ্গে সঙ্গে সেই সিসিটিভিগুলি দেখে শনাক্ত করা সম্ভব হবে নির্বাচন কমিশনের তরফে এবং তারপরেই দ্রুত পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন। সেই কারণেই কমিশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ সোমরাজ।
এবং আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা সোমরাজের কাছ থেকে জানা প্রয়োজন, তা হলো এবার ওই সাদা রং দিয়ে লক্ষণ রেখা টানা হবে বুথের 100 মিটারের মধ্যে। এই লক্ষণ রেখা এবার নির্বাচন কমিশনের নতুন একটা পরিকল্পনা বা পথ, যাতে কোনোভাবেই বুথের মধ্যে বা বুথের 100 মিটারের মধ্যে কোনো জমায়েত না তৈরি হয়। তো এটা কিভাবে কাজ করবে, এ নিয়ে কমিশনের কি ভাবনা চিন্তা সোমরাজ? যখন ভোটকর্মীরা ডিসিআরসি সেন্টারে যাবেন তখনই তাদেরকে সাদা চক দিয়ে দেওয়া হবে। সেই চকের মাধ্যমে বুথ থেকে 100 মিটার পর্যন্ত দূরত্ব তারা ঠিক করবেন এবং সেই 100 মিটার দূরত্বের মধ্যে সাদা চক দিয়ে দাগ কেটে দেবেন। সেই এলাকার মধ্যে অর্থাৎ এই 100 মিটারের মধ্যে শুধুমাত্র ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনী এবং ভোটাররাই প্রবেশ করতে পারবেন, আর অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ বুথ থেকে 100 মিটার পর্যন্ত কতটা এলাকা রয়েছে সেটাই নিশ্চিত করে দিতে চাইছে নির্বাচন কমিশন, যাতে ওই 100 মিটার সম্পর্কে ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার যাতে ধারণা তৈরি হয়। কারণ 100 মিটারের মধ্যে যদি অবাঞ্ছিত কেউ ঢোকে তাহলে নির্বাচন কমিশন শাস্তিমূলক পদক্ষেপ নেবে, আর সেই কারণেই এই সাদা চক দিয়ে একটা লক্ষণ রেখা তৈরি করে দেবে, যেটা বলা হচ্ছে কমিশনের তরফে। বুথের চারপাশে 100 মিটারের এই লক্ষণ রেখা তৈরি করে দেবে নির্বাচন কমিশন, যেখানে শুধুমাত্র ভোটাররা ঢুকতে পারবেন, বিএলও পর্যন্ত ঢুকতে পারবেন না। বিএলওকে থাকতে হবে এই লক্ষণ রেখার বাইরে। তিনি ভোটারদের চিহ্নিত করবেন যে সেই বুথের তিনি ভোটার নাকি, কিন্তু অবশ্যই সেটা লক্ষণ রেখার বাইরে। লক্ষণ রেখার মধ্যে শুধুমাত্র ভোটকর্মী থাকবেন, শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং যারা ভোট দিতে যাবেন সাধারণ ভোটার তারা থাকবেন, কিন্তু সংখ্যায় বেশি ঢুকবে না। তার কারণ 100 মিটারের মধ্যে বেশি জমায়েত করা যাবে না, তেমনটাই কমিশনের নির্দেশ। ধন্যবাদ সোমরাজ। এবং এই যে 100 মিটারের মধ্যে জমায়েত করা যাবে না, তার জন্য কমিশন একটা লক্ষণ রেখা টেনে দিচ্ছে, তা নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে এই লক্ষণ রেখা টেনে দেওয়া বা এই সব কিছু যেন শুধুমাত্র খাতায় কলমে না হয়, যেন কড়া পদক্ষেপ করে কমিশন। বলছেন তো অনেক কিছু করতে পারো, এখনো তো ধমক চমক চলছে। গ্রেপ্তার হলো অনেকেই, তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিন এদের আটকে রাখতে হবে। দত্তাবাদে ধমক দেওয়া, এদের ভোটের আগে পর্যন্ত বেরোতে দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়বেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো কোনো লাভ নেই। কমিশন যে পদক্ষেপ, সেই পদক্ষেপ তাতে মোটেও সন্তুষ্ট নন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন যাই পদক্ষেপ হচ্ছে সেটা খাতায় কলমে কাগজপত্রে। পদক্ষেপ, কড়া পদক্ষেপ হোক, কড়া পদক্ষেপ করতে হবে কমিশনকে ভোট সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ করতে গেলে। পোলিং বুথ ঘিরে কমিশনের লক্ষণ রেখা নিয়ে শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপের দাবি করছেন শুভেন্দু অধিকারী। সুষ্ঠু অবাধ ভোটের জন্য যাতে পোলিং বুথের আশপাশে জমায়েত না হয়, তার জন্য 100 মিটার ঘিরে সাদা চকের গণ্ডি টানার কথা বলছে কমিশন। লক্ষণ রেখা, এই লক্ষণ রেখা টপকাতে কেউই পারবেন না যতক্ষণ না পর্যন্ত তার নথি যাচাই করছে বিএলও এই লক্ষণ রেখার বাইরে থাকবেন এবং তিনি নথি যাচাই করলেই প্রবেশের অনুমতি মিলবে। শুধুমাত্র নিয়ম কানুন যে করা হচ্ছে তা নয়, সেই নিয়ম কানুন যারা পালন করবেন তাদেরও কড়া হতে হবে, তা না হলে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করছে। যেমন দেখা যাক এই চুঁচুড়া জেনারেল অবজারভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, কারণ তার কাজে, এই জেনারেল অবজারভারের কাজে কমিশন সন্তুষ্ট নয়। চুঁচুড়া জেনারেল অবজারভার পদে ছিলেন সি পল রাসুকে কেন সরানো হলো, কোন কাজে অসন্তোষ প্রকাশ করছে নির্বাচন কমিশন, কি করেছেন তিনি, জানবো। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, চুঁচুড়া বিধানসভা জেনারেল অবজারভার হিসাবে নির্বাচন কমিশন নিয়োগ করে সি পল রাসুকে।
তিনি তামিলনাড়ুর আইএস ক্যাডার অফিসার, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। তাকে নিয়োগ করা হয়েছিল মূলত চুঁচুড়া বিধানসভার জেনারেল অবজারভার হিসেবে, কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে তার পারফরমেন্সে অসন্তুষ্ট কমিশনের আধিকারিকরা, আর সেই কারণেই তাকে জেনারেল অবজারভার থেকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় পার্শ্ববর্তী বিধানসভার একজন জেনারেল অবজারভারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো হুগলির চুঁচুড়া বিধানসভার জেনারেল অবজারভার হিসেবে। তুমি এর আগে দেখেছো যে সম্প্রতি দেশের মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন করেছিলেন কোচবিহার উত্তর কেন্দ্রের একজন জেনারেল অবজারভারকে যে তার ভোট গ্রহণ কেন্দ্রে কটি বুথ রয়েছে, কী প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি তৎক্ষণাৎ সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। সেই সময় কোচবিহার উত্তর কেন্দ্রের জেনারেল অবজারভারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। তারপরে ফের এই পদক্ষেপ করল নির্বাচন কমিশন, যা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। অতনু, ধন্যবাদ।